প্রথমে আপনাদের একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটা নিয়ে আপনারা কি জানেন? আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এই দুইটা বিষয় তো জেনেই তো আসছেন, যে এই দুইটা সম্পর্কে শুনেই আপনারা এখানে আসছেন যে আপনারা আউটসোর্সিং করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, নিজেকে একটা ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করবেন। কারণ আউটসোর্সিং বলতে কি বোঝে, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝে? দুইটা কি সিমিলার, নাকি ওই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? যে যা মানে যার যতটুকু জানেন জাস্ট একটু কনসেপ্ট একটু শেয়ার করেন। আমি এর কথা জিজ্ঞেস করিনি, কিন্তু আউটসোর্সিং এটা নিয়ে কোনো ধারণা আছে? আউটসোর্সিং বলতে কি বোঝায়? আমি বলছি না যে আমার এই ক্লাসের জন্য বলতে হবে, আমি বলতেছি আপনি কি জানেন আউটসোর্সিং বলতে আপনি কি বোঝেন? আউটসোর্সিং বলতে আসলে যে বাইরে যে কোম্পানিগুলো আছে বা এগুলো সম্পূর্ণ ডেভেলপিং কাজ করার জন্য তাদের যে কাজগুলো আছে তাদের একটা ডিজাইন করে দিবে, সেটা ওরা কাজগুলো এখানে দিয়ে দেয়। সহজ কথাই হচ্ছে অন্য কোনো ওয়ে থেকে সোর্স করা, থার্ড কোনো পার্টি থেকে কি করা, কোনো কিছু সোর্স করা। যেমন মনে করেন কোনো কোম্পানি তাদের কাজগুলো নিজেদের এমপ্লয়ীদেরকে দিয়ে না করিয়ে আর একটা থার্ড পার্টি থেকে করাই নিচ্ছে, তাহলে সেটা ওরা কাজটা আউটসোর্স করতেছে। আবার আমরা কি করতেছি, আমরা কোনো নির্দিষ্ট কোম্পানিতে জব না করে, কোনো নির্দিষ্ট কোম্পানিতে জব না করে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিভিত্তিক কাজ করতেছি, ওইটাও আমরা আউটসোর্স আর্ন করতেছি। তাহলে যারা কাজ করাচ্ছে তারা কাজটা কি করতেছে, আউটসোর্স করতেছে, আমরা ইনকামটা আউটসোর্স করতেছি। আর যারা কাজটা করে দিচ্ছে তাদের যে পেশা সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। যারা আউটসোর্স কাজটা করতেছে তাদের পেশাটাকে কি বলা হচ্ছে, ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজের বা প্রতিষ্ঠানের কাজ ইনহাউস না করে বাইরের কাউকে দিয়ে করিয়ে নেয়, তখন সেটি হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা। বুঝতে পারছেন এই দুইটা? ফ্রিল্যান্সিং এর ইতিহাস, ফ্রিল্যান্সিং এর আমাদের দেশে ফ্রিল্যান্সিংটা ব্যাপকভাবে শুরু হয়েছে 2010 সালের পর থেকে। এটা এর আগেও ছিল, তবে অত বেশি কি ছিল না, ওটা খুব ব্যাপকভাবে ছিল না। 2010-এর পর থেকে এটা মোটামুটি জনপ্রিয় হয়েছে, আর এখন বলতে গেলে অনেক জনপ্রিয়। আর ওয়ার্ল্ডে ফ্রিল্যান্সিং এর কনসেপ্টটা নিয়ে আসছিল guru.com নামের একটা মার্কেট প্লেস। guru.com এখনো আছে, guru.com। guru.com প্রথম ফ্রিল্যান্সিং শুরু করেছিল, আর বর্তমানে জনপ্রিয় মার্কেট প্লেসগুলোর মধ্যে আছে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, people per hour, 99 design, design contrast, এই ধরনের সাইটগুলো আছে যারা অনেক জনপ্রিয়। কেন আউটসোর্সিং করা হয়? এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আমরা যাদেরকে ফার্স্ট ওয়ার্ল্ড হিসেবে চিনি বা আমরা যাদের সাথে কাজ করি ম্যাক্সিমামই হচ্ছে ইউএসএ, ইউকে অথবা অস্ট্রেলিয়ান ভাইদের সাথে, যারা ফার্স্ট ওয়ার্ল্ড হিসেবে যাদেরকে আমরা চিনি। এখন আমরা জানি ওদের এখানে যারা কাজ করে ওরা অনেক ভালো কাজ করে, ওদের কাজের কোয়ালিটি অনেক ভালো। তাহলে ওরা ওদের এমপ্লয়ীদেরকে দিয়ে কাজ না করিয়ে কেন আমাদেরকে দিয়ে করাচ্ছে? এটা একটা অনেক বড় কোয়েশ্চেন, যে ওদের এখানে তো অনেক ভালো কর্মী আছে, তাহলে আমাদেরকে দিয়ে কেন কাজ করাচ্ছে? ওইটা আপনারা এটা দিয়ে বুঝতে পারবেন, আমাদের দেশে কোনো একজন যদি মোটামুটি একটু অবস্থাপন্ন হয়, তাহলে ও টার্গেট থাকে ও ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কি করবে, কান্ট্রিতে যাবে। কারণ ও এখানে যে কাজ করে যে টাকা আর্ন করবে, ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে গিয়ে যদি কাজ করে তার কয়েক গুণ বেশি আর্ন করতেছে সেম কাজ করে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে ওই দেশগুলোতে শ্রমের মূল্য অনেক বেশি। আমরা এখানে একজন আইটি স্পেশালিস্টকে যত পে করি, ওইখানে একজন আইটি স্পেশালিস্টকে তার থেকে অনেক বেশি পে করে। ওই কনসেপ্টটা দিয়ে ওইখানে যারা বিজনেস করে তারা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে যারা আছে তাদের কাছ থেকে কম শ্রমে কি নিচ্ছে, কম পে করে বেশি শ্রম নিচ্ছে। যেমন ইউএসএতে বা আপনি ইউকেতে যদি দেখেন, একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে যদি হায়ার করতে যান, ওকে আপনার মিনিমাম $50,000 পে করতে হবে একটা প্রজেক্টের জন্য। ওই সেম প্রজেক্টটা বাংলাদেশ বা বাংলাদেশের মতো যারা ফ্রিল্যান্সিং করে থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো, ওদের কাছ থেকে মাত্র $2,000 থেকে $3,000 দিয়ে করিয়ে নেওয়া সম্ভব। তাহলে যেখানে ওরা $50,000 দিয়ে যা করতেছে, আমরা করতেছি মাত্র $2,000 থেকে $3,000 দিয়ে। এবং ওইখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন কোনো কোম্পানি তার যারা নির্দিষ্ট এমপ্লয়ি আছে পার্মানেন্ট, তাদেরকে দিয়ে কোনো কাজ করায়,
তখন ওই এমপ্লয়ি যতটুকু জানে ততটুকু কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ও যা জানে তাই তো আপনাকে দিবে, বেশি কিছু তো দিতে পারবে না। কিন্তু যখন সেটা আপনি একটা মানে মুক্তভাবে দিয়ে দিবেন, যে কেউ চাইলে ওখানে বিট করতে পারবে, তখন কিন্তু আপনার এখানে বাছাই করার একটা সুযোগ থাকতেছে। মনে করেন একটা প্রজেক্ট যখন মার্কেট প্লেসে দেওয়া হয়, মার্কেট প্লেসে কারা আসে, যারা খুব ভালো কাজ করে, এক্সপার্ট যারা আছে, তারা সবাই ওই প্রজেক্টের মধ্যে বিট করতেছে। এখন আপনি কি করতেছেন, ওইখান থেকে যারা খুব ভালো কাজ করে তাদের সাথে ইন্টারভিউ করে সবচাইতে যে ভালো কাজটা করতে পারে তাকে কম প্রাইসে কি করতেছেন, হায়ার করতেছেন। যে কম প্রাইস দিচ্ছে প্লাস কাজটা ভালো করতেছে। তাহলে এখানে আপনি যাচাই করার সুযোগ পাচ্ছেন, কম পেমেন্ট দিচ্ছেন, বেশি ভালো কাজ পাচ্ছেন। অর্থাৎ আউটসোর্স করে আপনি কি করতে পারতেছেন, খুব ভালোভাবে কাজটা করাই নিতে পারতেছেন। ওই কারণে বর্তমানে আউটসোর্সিংটা এত বেশি জনপ্রিয়। এখন দেখা যায় বিশাল কোনো কোম্পানির জন্য আপনার বিশাল কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হচ্ছে না। মনে করেন আপনার অনেকগুলো কাজ আছে, তো আপনি কি করতেছেন, আপনি 5-6 জনকে অনলাইনে হায়ার করে নিলেন, আপনি নিজে একটা ল্যাপটপ নিয়ে বসে আছেন, জাস্ট আপনি ওদেরকে কমান্ড দিচ্ছেন, ওরা আপনার কাজগুলো করে দিয়ে দিচ্ছে। আপনি বাসায় বসে কাজটা করতে পারতেছেন, আপনার কোনো অফিসেরও প্রয়োজন হচ্ছে না। আপনি যদি 10 জনকে যদি হায়ার করে পার্মানেন্টলি কাজ করাতে চাইতেন, আপনার 10 জনের জন্য একটা স্পেস দরকার হইতো, ওইখানে আপনার সেটআপের প্রয়োজন হইতো, ওইটা ম্যানেজমেন্টের প্রয়োজন হইতো, ওইটার পিছনে আপনাকে এক্সট্রা একটা কি করতে হইতো, বাজেট রাখতে হইতো। কিন্তু আপনি ওই বাজেটটা বাদ দিয়ে আরো কম প্রাইসে ভালোভাবে কাজটা করে নিতে পারতেছেন। এটা হচ্ছে আউটসোর্সিংটা জনপ্রিয় হওয়ার মূল কারণ। আমার আলোচনাটা বুঝতে পারছেন আপনারা? Features of freelancing. A freelancer is self-employed, not committed for full time. যেটা ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা, আমরা কারো কাছে কি না প্রতিজ্ঞাবদ্ধ না যে আমি এখানে 10টা থেকে 5টা পর্যন্ত গিয়ে কি করতে হবে, কাজ করতে হবে, 10টা থেকে 8টা পর্যন্ত কাজ করতে হবে। আমি নিজের মতো করে কাজ করতেছি, নিজের সময়ে কাজ করতেছি। ওখানে অবশ্যই একটা কমিটমেন্ট থাকে যে আমাকে কাজটা একটা ডেডলাইনের মধ্যে শেষ করতে হবে। কারণ আমি একটা প্রজেক্ট নিলাম, ও আমাকে 10 দিন সময় দিছে, ওই 10 দিনের মধ্যে কিন্তু কাজটা করে দিতে হবে। সেটা আপনি রাত দিন 24 ঘন্টা করে হোক অথবা ডেইলি 1 ঘন্টা করে হোক, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে কি করতে হচ্ছে না, কোনো অফিসে গিয়ে 10টা 5টা বসে থাকতে হচ্ছে না। এরপর আমরা কোনো কোম্পানির কি না রেগুলার এমপ্লয়ি না। আমার সাথে একটা কোম্পানির এটা হচ্ছে চুক্তিটা হচ্ছে কিরকম, যতক্ষণ আমার প্রজেক্টে থাকবে ততক্ষণ আমি ওই কোম্পানির এমপ্লয়ি। এরপর ওই কোম্পানির সাথে আমার কোনো রিলেশন নেই। আমাকে ওই কোম্পানি একটা নির্দিষ্ট একটা প্রজেক্ট দিচ্ছে, ওই প্রজেক্টের জন্য একটা পেমেন্ট দিচ্ছে, আমি ওই প্রজেক্টটা কমপ্লিট করার পর পেমেন্ট নিয়ে চলে আসতেছি। ও যদি আবার প্রয়োজন হয় আবার নতুনভাবে কন্ট্রাক্ট শুরু করতেছে আর একটা পেমেন্ট দিয়ে। বাট বর্তমান সময়ে যে ফ্রিল্যান্সাররাও কিন্তু ফুল টাইম এমপ্লয়ি হচ্ছে। যেমন আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই আছে যারা ফুল টাইম কাজ করে বিভিন্ন কোম্পানির সাথে, বাংলাদেশি কোম্পানি না, ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানির সাথে ফুল টাইম কাজ করে। কিছুদিন আগে গত সপ্তাহে একজন আসছিল, ও সিঙ্গাপুরের একটা কোম্পানির সাথে কাজ করে। ওদের কোর্স শেষ হয়েছে 1.5 মাস মতো হচ্ছে, 1.5 মাস মতো হয়েছে। মানে ওই কোম্পানির ওয়েবসাইটকে এসইও করার জন্য ওদের সাথে কন্ট্যাক্ট করছিল। এরপর ওর সাথে কাজ করে ভালো লাগাতে ওই কোম্পানি ওকে ফুল টাইম একটা জব অফার করছে, যে ওকে পার মান্থে পার উইকে 5 ডেজ করে, পার উইকে যদি 5 ডেজ হয় তাহলে 1 মান্থে কত হচ্ছে, 20 থেকে 22 দিন হয়। এই 20 থেকে 22 দিনের জন্য ওকে $600 পে করবে। ওকে কাজ করতে হয় 11টা থেকে রাত 4টা পর্যন্ত, রাত 11টা থেকে রাত 4টা পর্যন্ত। তাহলে কয় ঘন্টা, 12টা 1টা 2টা 3টা 4টা 4টা 5 ঘন্টা, 5 কি 6 ঘন্টা কাজ করতে হচ্ছে। এই 5-6 ঘন্টা কাজ করে ওকে $600 পে করে। ফুল টাইম এমপ্লয়ি, ওকে তো মান্থলি হিসেবে পে করতেছে। তাহলে এই ধরনেরও আছে। এটাতে সুবিধা কি হচ্ছে দেখেন, ও কিন্তু ওই টাইমটাতে কি করতো হয়, আমরা তো বর্তমানে যে জেনারেশন, আমরা কিন্তু 1টা 2টার আগে নর্মালি ঘুমাই না, আরো লেট করে ঘুমাই। বাট ওই টাইমটাতে ও কি করতেছে, কাজ করে একটা আর্ন করতেছে। তো ও যদি 4টা বাজেও ঘুমাইলো, সকাল 10টার বেশি তো ঘুমাবে না, 10টা পর্যন্ত ওটা কিন্তু রেগুলার কাজ রেগুলার করতে পারতেছে। অর্থাৎ এটা একটা ওর এক্সট্রা ইনকাম হিসেবে আসতেছে সম্পূর্ণটা। ও চাইলে 10টা বাজে গিয়ে আর একটা জবও করতে পারতেছে। এরপর নো জিওগ্রাফিক্যাল লিমিটেশন। এটা তো বুঝতেই পারতেছেন যে আমি বলতেছি ওর কোম্পানি হচ্ছে সিঙ্গাপুরে, ও কাজ করতেছে এখান থেকে। আজকে আমার একজন ছোট ভাই ছিল, ওইখানে ট্রেনার হিসেবে জয়েন করতেছে পিএইচপি।
ও ঢাকার একটা কোম্পানির সাথে কাজ করে, গ্রাফিক্স ডেভেলপার, ওয়েব ডেভেলপার, পিএইচপি কাজ করে। ও এবং ওর ওয়াইফ দুজনেই কাজ করে কোম্পানিতে, দুজনে ওই কোম্পানির এমপ্লয়ি, দুজনেই থাকে চিটাগাংয়ে। বাট ওরা 10টা থেকে 4টা পর্যন্ত ওইখানে জব করে। অর্থাৎ ওদের কাজটা হচ্ছে রিমোটলি, ওর কোম্পানি ঢাকাতে, ও কাজ করতেছে এখান থেকে। এরপর ও বলতেছে 4টার পর তো সময়টা পুরোটাই ফ্রি, এবং 4টার পর ওকে এখানে ক্লাস নেওয়ার জন্য বলছে। অর্থাৎ আপনার কি নাই, বর্তমানে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনার কোনো অফিসে গিয়ে বা কোনো জিওগ্রাফিক্যাল লিমিটেশনের মধ্যে থাকতে হচ্ছে না। যেমন ওর কাজটা করার জন্য ওকে দেখেন ওর বাসায় বসে থাকতে হচ্ছে না। আমাদের নর্মাল একটা কি থাকে যে আমরা কোথাও যেতে পারি না, জব করলে আপনি বাড়িতে যেতে পারতেছেন না, কোনো অনুষ্ঠানে যেতে পারতেছেন না, কিছু করতে পারতেছেন না। বাট ফ্রিল্যান্সিং এর সুবিধা কি, যখন যেখানে আপনার ল্যাপটপ আর নেট কানেকশন থাকলে আপনি বিশ্বের যে কোনো জায়গায় চলে যাবেন, জাস্ট কাজ করে দিলেই তো হলো। আপনি ভ্রমণে যাচ্ছেন, কোনো জায়গায় গ্রামে যাচ্ছেন বা কোনো পিকনিকে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, আপনি টাইম বাইর করে, অর্থাৎ আপনার টাইম থাকলে কি করে জাস্ট এখানে বসে কাজটা করে দিলেন, শেষ। এরপর পেমেন্টটা হয় দুইভাবে হয়। পেমেন্টটা এটা কন্ট্রাক্ট বেসিসে হয়, আবার পার আওয়ারে হয়। কন্ট্রাক্ট বেসিস বলতে মনে করেন সেটা হতে পারে যে আমাকে একটা কাজ দিচ্ছে, কাজটার জন্য আমাকে একটা বাজেট দিয়ে দিচ্ছে যে এই কাজটা আমি $500 দিয়ে করাবো। তাহলে আমি বললাম যে না আমার আরো বেশি লাগবে, $600 লাগবে, বা দুজনে একটা ডিসকাস করে এটা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টটা নিয়ে আসি, তাহলে এটার জন্য আমাকে পেমেন্ট করে দিচ্ছে। আবার এমনও হতে পারে ও আমাকে কোনো ফিক্সড বাজেট দিচ্ছে না, ও বলতেছে আমি তোমাকে প্রতি ঘন্টায় $4 $5 করে দিব, কাজটা করতে যতক্ষণ লাগে ততক্ষণের জন্য পে করবে। কাজটা করতে যদি 100 ঘন্টা লাগে আমি 100 ঘন্টার জন্য পে করবো। এখানে কি হয়, এই দুইভাবে কাজটা হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড প্রাইসের আর একটা হচ্ছে আওয়ারলি। আওয়ারলিটা পার আওয়ার হিসাবে আপনাকে পে করবে, ফিক্সড প্রাইসটা ওয়ান টাইম পে করবে। এটা বুঝতে পারছেন তো? এরপর পেমেন্ট নেওয়ার জন্য যে এটা অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমরা পেমেন্টটা কিভাবে নিব, বা আমরা যে কাজ করব টাকা পাবো কিনা। এখন এটা খুবই ইজি, জাস্ট আপনি এক ক্লিকে আপনার লোকাল ব্যাংকে পেমেন্টটা নিয়ে আসা যায়। আমরা মার্কেট প্লেসে কাজ করি, জাস্ট সিম্পল, আমার যখন পেমেন্ট আসে বা ট্রান্সফার করার প্রয়োজন হয় একটা ক্লিক করলেই হচ্ছে। আমার লোকাল যে ব্যাংক অ্যাকাউন্ট আসে ওইখানে অটোমেটিক টাকাটা চলে আসে। এটা অবশ্যই একটা ইন্টারন্যাশনাল গেটওয়েতে আসে, সেটা হচ্ছে পায়োনিয়ার, আপনার নাম শুনে থাকবেন, payoneer.com। পায়োনিয়ারের মাধ্যমে আসে, যে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট করার সময় প্রথমে আমাদের একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়, ওই অ্যাকাউন্ট নাম্বারটার সাথে আমার পায়োনিয়ারটা কানেক্টেড হয়ে যায়। যখনই আমি ওইটা পায়োনিয়ারে থাকুক বা মার্কেট প্লেসে থাকুক, মার্কেট প্লেস থেকে যদি ব্যাংক ট্রান্সফার দিলে ওইটা পায়োনিয়ারের থ্রুতে আমার লোকাল ব্যাংকে চলে আসতেছে, আমার ওইখান থেকে যখন ইচ্ছা তখন পেমেন্টটা নিতে পারতেছে। আপনার যা দরকার হবে সেটা হচ্ছে একটা ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন মাস্ট লাগবে। এরপর হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট একটা স্কিল কি করতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে, যেটার উপর ভিত্তি করে আপনি কাজ করবেন। এখন আসেন ফ্রিল্যান্সিং করে আমরা কিভাবে লাভবান হবো। একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে যারা আউটসোর্সিং করতেছে তারা কিভাবে লাভবান হচ্ছে, ওই কোম্পানিগুলো কিভাবে লাভবান হচ্ছে। এখন আমরা আলোচনা করব ওই কাজ করে আমরা কিভাবে লাভবান হচ্ছি। আমাদের যদি কাজের ক্ষেত্রে দক্ষতা থাকে, এখানে এই ওয়ার্ডটা একটু খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাজের ক্ষেত্রে দক্ষতা। আপনি এখানে যা দেখতেছেন, যা অ্যামাউন্ট দেখতেছেন, সেটা তখনই দেখবেন যখন আপনার কি হবে, এই দক্ষতাটা থাকবে। কাজের ক্ষেত্রে যদি দক্ষতা থাকে তবে উন্নত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজগুলো আমরা বাংলাদেশে বসেই করে দিতে পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসাবে আমরা যদি মাসে $2000 আয় করতে পারি, বাংলাদেশি টাকায় সেটি দাঁড়াবে 1,60,000 টাকা। বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানে কাজ করে কি এই পরিমাণের অর্থ কোনোভাবে আয় করা সম্ভব? সম্ভব। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এত পে করে, তবে সেটা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের পরে গিয়ে। আপনি কোনো প্রতিষ্ঠানে যদি অনেকদিন কাজ করে একটা নির্দিষ্ট লেভেলে যান তখন আপনি এই অ্যামাউন্টটা পাবেন, কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠানে 1-2 বছর কাজ করে আপনাকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি দিবে না। আমি যে ফিল্ডে পড়ালেখা করেছি, আমি যদি এখান থেকে যদি কমপ্লিট করার পর যদি কোথাও জবে ঢুকতাম, আমার বন্ধুরা করতেছে 15,000 12,000 টাকা দিয়ে কাজ করতেছে, জয়েন করতেছে কত 15,000-এর বেশি কেউ পাচ্ছে না, রাত দিন পরিশ্রম করতেছে, রাতে 2টা-3টা পর্যন্ত ওরা প্রজেক্টে থাকতে হবে। সো আমি একটা প্রজেক্টের একটা কন্ট্রাক্ট নিলে এর থেকে বেশি আর্ন করতেছে। 4-5 দিনে যদি একটা কাজ করি, আমি একটা কাজের মধ্যে 15-20 হাজার টাকা আর্ন করতেছি। তাহলে পার্থক্যটা দেখেন, ওখানে হচ্ছে পার্থক্যটা। তাহলে আপনি যদি একদম
ফুল টাইম সময় দিয়ে যদি 1 বছর যদি কি করেন, এই স্কিলটা যদি ভালোভাবে ডেভেলপ করেন, তখন আপনার 1 বছর পরে গিয়ে, আমি বলতেছি কিন্তু দেখেন, স্কিল ডেভেলপের উপর নির্ভর করতেছে, আপনি কত আর্ন করবেন সেটা নির্ভর করতেছে আপনি কতটুকু নিজেকে ডেভেলপ করছেন সেটার উপর। কাজের ক্ষেত্রে কে কতটুকু দক্ষ সেটার উপর নির্ভর করতেছে আপনি কত আর্ন করবেন। আপনি যদি ফুল টাইম সময় দিয়ে যদি 1 বছর কি করেন, এটা নিয়ে যদি লেগে থাকেন, তখন কিন্তু 1 বছর পরে গিয়ে আপনার $2000 বেশি আর্ন করা পসিবল। আমাদের বাংলাদেশে এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মাসে এর থেকে অনেক বেশি আর্ন করতেছে। $2000 না, $2,00,000 আর্ন করে ওই ধরনেরও আছে। আপনারা জাস্ট একটু নেট ঘাটাঘাটি করলেও বুঝতে পারবেন ব্যাপার। যখন এই ফ্রিল্যান্সিং এ আসছেন তখন তো এটা নিয়ে অবশ্যই রিসার্চ করবেন, তখনই ব্যাপারটা বুঝতে পারবেন। বিশ্বে এমন অনেক ওয়েবসাইট আছে যারা ডেইলি $29,000 $30,000 আর্ন করে, ডেইলি, পার ডে ইনকাম। পার ডে ইনকাম $29,000 মানে বুঝতেছেন? যারা ইউটিউবার আছে, যারা ভিডিও মার্কেটিং যারা করে, ইউটিউবার যারা আছে, 2017 সালে যে টপ ইউটিউবার ছিল, ইউটিউব থেকে ও $20 মিলিয়ন আর্ন করছে। $20 মিলিয়ন, $20 মিলিয়ন মানে ওর পার মান্থে কত করে পড়ছে? প্রায় 1.5 মিলিয়ন করে। 1 ইয়ার যদি 20 মিলিয়ন হয়, পার মান্থে প্রায় 1.5 মিলিয়ন করে কি করছে? আর্ন করছে। তাহলে চিন্তা করেন ও পার ডে কত আর্ন করছে। আমরা যে দেখি, আমরা ইউটিউবে বসে মুভি দেখতেছি, টিউটোরিয়াল দেখতেছি বা গান দেখতেছি, আমরা দেখতেছি জাস্ট আমরা কি হচ্ছে, এটা একটা সময় কাটাচ্ছি, কিছুক্ষণ ভালো সময় কাটাচ্ছে। কিন্তু যাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছি, তারা কিন্তু কি করতেছে, ওইদিকে টাকা কামাচ্ছে। এই যে এক একটা ভিডিও দেখা যায় 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ হচ্ছে, ওই এক একটা দিয়ে কিন্তু ওরা কি হয়ে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং কেন সেরা পেশা? ওই যে এতক্ষণ যেগুলো আলোচনা করেছি, সময়ের স্বাধীনতা, আপনার কোনো কি নাই। সময়ের স্বাধীনতা বলতে যে আপনি কাজ না করে আর্ন করবেন সেটা কিন্তু বলা হয় নাই। এখানে অনেকেই ধারণা নিয়ে আসে কি, আমি কম পরিশ্রমে বা কম সময়ে বেশি আর্ন করবো। সময়ের স্বাধীনতা বলতে ওইটা বোঝায় না। সময়ের স্বাধীনতা বলতে বোঝাচ্ছে আপনি কোনো নির্দিষ্ট সময়ে কারো দাসত্ব করতে হচ্ছে না। চাকরি বলতে তো বুঝেন যে দাসত্ব করা, কোনো নির্দিষ্ট সময়ে কারো দাসত্ব করতে হচ্ছে না, ওইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে কম সময় দিতে হবে সেটা কিন্তু বলা হয় নাই। ফ্রিল্যান্সাররা হচ্ছে 24 আওয়ার্স এমপ্লয়ি, 24 ঘন্টায় কি করতে হয়, তাদের সময় দিতে হয়। কতটা বুঝতে পারছেন, ধরতে পারছেন? আপনি ঠিক আছে, আপনি কোনো নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করতেছেন না, কিন্তু আপনাকে 24 আওয়ার্স মার্কেট প্লেসে লেগে থাকতে হবে কাজ নেওয়ার জন্য। বুঝতে পারছেন? এরপর স্থান স্বাধীনতা, আপনার কোনো নির্দিষ্ট কোনো জিওগ্রাফিক্যাল লিমিটেশন নেই, আপনার যে কোনো জায়গায় বসে কাজ করতে পারতেছেন। বিশ্বব্যাপী ব্যবসা, আমরা মূলত কাজ করি হচ্ছে কি ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়ান বাইরের সাথে, সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ব্যবসা করতেছি। এরপর বেশি আয়ের ব্যাপারটা এখনই আলোচনা করলাম, বুঝতে পারছেন। এখানে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু ডাটা দেওয়া হয়েছে। এরপর আসি বেসিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনি যদি নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, সেক্ষেত্রে আপনার কোন কোন স্কিলগুলো ডেভেলপ করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনার ইংলিশে, যেটা প্রথমেই আপনার দরকার। কারণ আপনি চিন্তা করেন আপনি কোথায় কাজ করবেন, কোন মিডিয়াতে কাজ করবেন। আমরা মূলত আমাদের প্রথম কাজের ইয়েটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবো, এবং ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, এবং ইন্টারন্যাশনালি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইংলিশটা। সো ওইটাই হচ্ছে একমাত্র মাধ্যম। আমি বলছি না যে শুধু ইংলিশে কাজ করতে হয়, এখানে কিন্তু যারা স্প্যানিশ, জার্মান এবং ফ্রেঞ্চ, এই তিনটা ল্যাঙ্গুয়েজে যাদের ভালো ইয়ার আছে, ওরা কিন্তু যারা ইংলিশে কাজ করে তাদের থেকে ভালো কাজ করতে পারে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড ওই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, এবং ওদের যে কাজগুলো আছে, মনে করেন একজন এসইও অপটিমাইজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার, ও জার্মান সাইটগুলোতেও কাজ করতে হচ্ছে, ফ্রেঞ্চ সাইটগুলোতে কাজ করতে হচ্ছে, এটা স্প্যানিশ সাইটগুলোতে কাজ করতে হচ্ছে, কিন্তু ওদের কিন্তু অত ভালো এমপ্লয়ি পাওয়া যায় না। সো বাংলাদেশে যারা ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, তারা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে, এবং ওরাও কিন্তু প্রচুর পেমেন্ট নিতে পারে। নর্মাল আপনি একটা ইংলিশ সাইটের মধ্যে কাজ করার জন্য যত পেমেন্ট নেবেন, একটা স্প্যানিশ বা একটা ফ্রেঞ্চ সাইটে কাজ করার জন্য তার ডাবল পেমেন্ট নিতে পারবেন, যেটা অ্যাভেলেবেল নাই। দেখা যায় কোনো একটা প্রজেক্ট যদি নর্মাল সাইটের কোনো একটা প্রজেক্ট যদি হয়, সেখানে 50 জন বিড করতেছে, যদি বলে যে কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা সাইট, ওইখানে কিন্তু 5 জনও বিড করে না, কারণ তো এটা তো পারে না, করবে কিভাবে।
তাহলে আপনার ইংলিশ ওয়ার্কিং নলেজ খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আপনি যদি খুব ফ্লুয়েন্ট না হনও মোটামুটি কমিউনিকেট করতে পারেন অতটুকু আপনাকে থাকতে হবে। কারণ হচ্ছে যখনই কোনো একজন বায়ার আপনাকে কাজের কথা বলবে, মনে করেন একজন বায়ার আপনাকে আসলো এসে বললো যে কি আমার এই কাজের প্রয়োজন হবে, তাহলে ও যে আপনাকে কাজটা বললো প্রথমে আপনাকে এটা বুঝতে হবে, বায়ার যে কাজটা বলছে সেটা তো আপনাকে অবশ্যই বুঝতে হবে, এটা একটা ব্যাপার। এখন আপনি যে কাজটা বুঝছেন সেটা বায়ারকে আবার বুঝাইতে হবে। কারণ একজন বায়ার যখন ফার্স্ট টাইম আপনাকে নক দেয়, এরপর আবার নক দিবে কিনা সেটা নির্ভর করে আপনি ফার্স্ট টাইম ওকে কি রিপ্লাই দিয়েছেন সেটার উপর। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? কারণ ওই মানুষের সাথে বা ওই বায়ারটার সাথে আমার পার্সোনাল কোনো কি নাই, যোগাযোগ নাই, ওই বায়ারটা আমাকে চিনে না, আমি কি কাজ করি তাও জানে না, আমার কতটুকু স্কিল তাও জানে না। শুধুমাত্র ও জানতেছে কি আমার প্রোফাইল আছে, আমার প্রোফাইলে দেখতেছে, আমাকে দেখতেছে। এখন ও যখন আমাকে নক করতেছে আমি ওকে কি রিপ্লাই দিচ্ছি, আমার রিপ্লাইতে আমি কি কি উল্লেখ করতেছি সেটার উপরে নির্ভর করতেছে আমি কাজটা পারি কি পারি না। আমি যখন ওকে রিপ্লাই দিব ও ওইটা দেখে বুঝতে পারবে কাজ সম্পর্কে আমার কতটুকু অভিজ্ঞতা আছে। যদি ওর ওইটা পরে যদি মনে হয় যে আমি কাজ করতে পারবো, তখন ও কিন্তু কি করবে, রিপ্লাই ব্যাক করবে, না হলে করবে না। অর্থাৎ আপনাকে বায়ার কি বলতেছে সেটা বুঝতে হবে, আবার আপনি যে বুঝতে পারছেন সেটা বায়ারকে বোঝাইতে হবে। এরপর কম্পিউটার স্কিল বলতে আমরা মোটামুটি যা দরকার হয় যে এমএস অফিসটা, বেসিক এমএস অফিসটা জানা, ইন্টারনেট ব্রাউজিং করা, ইন্টারনেট থেকে কোনো ইনফরমেশন খুঁজে বের করা, এই কাজগুলো আমরা সবাই করি। সবার তো পিসি আছে, নেট কানেকশনও আছে, কারণ আমাদের আদার্স কোর্সগুলোতে তেমন প্রয়োজন হয় না বেসিক লেভেলে, বাট আমাদের কিন্তু প্রয়োজন, কারণ আমরা যা করবো সব অনলাইনের মধ্যে করবো। এরপর আপনার যে কোনো একটা টপিকের উপর আপনার কি হইতে হবে, স্কিল হইতে হবে কাজ করার জন্য। যেমন আপনারা এখানে যে টপিকের উপর কাজ করতে আসছেন সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। সো আপনার এই টপিকটার উপর আপনার অ্যাডভান্স লেভেলের স্কিল থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ স্কিল ডেভেলপ করা। এরপর হচ্ছে আপনার অ্যাটিটিউড কেমন হবে, যে ক্লায়েন্টদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। যেমন ক্লায়েন্টরা আসে, ওরা এক একজন এক একভাবে বলবে। কিছু ক্লায়েন্ট আছে যারা খুবই ফর্মাল বিহেভ করবে, মনে করেন কোনো একটা কোম্পানি আপনার সাথে কাজ করতে আসলো, তাহলে ওই কোম্পানির যত রুলস আছে সেগুলো মেনটেন করে কাজ করবে। যারা জব করেন তারা তো জানেন যে অফিসিয়ালি বা বসদের সাথে এমপ্লয়ীদের কী ধরনের রিলেশন থাকে, ওই ধরনের ওরা ফর্মালি সব কিছু আপনার কী করবে, হ্যান্ডেল করবে। আবার কিছু ক্লায়েন্ট আছে বন্ধুর মতো, ওরা সকালে উঠে নক দিবে, হাই হ্যালো, কী অবস্থা, ব্রেকফাস্ট করছে কিনা, ফ্যামিলি সবাই কেমন আছে, কী অবস্থা, ওর কী হয়েছে, কাহিনী শুরু করে বিশাল লম্বা চ্যাট করা শুরু করবে। এই ধরনের কিছু ক্লায়েন্ট আছে, অবশ্য বিরক্তিকর, কাজের সময় কাজ না করে ওইগুলো রিপ্লাই দিতে হওয়ার চেষ্টা করতে। আবার কিছু পাবেন কি খুবই ফর্মাল, ওরা কোনো একটা কন্ট্যাক্ট শুরু করার আগে আপনাকে কন্ট্যাক্ট পেপার সেন্ড করতে হবে। কিছু ক্লায়েন্ট আছে কিরকম জানেন, ওরা আপনাকে স্ক্যান কপি পাঠিয়ে দেবে কন্ট্যাক্ট পেপার, যে তুমি এটা প্রিন্ট করে সাইন করে আবার স্ক্যান করে আমাকে পাঠিয়ে দেবে। এই ধরনেরও আছে। অর্থাৎ আপনাকে মার্কেট প্লেসে কি হইতে হবে, বহুরূপী হইতে হবে, যখন যেদিকে থাকে ওই দিকে কাজ করতে হবে। এবং মার্কেট প্লেসের একটা রুলস হচ্ছে আপনি কখনোই কোনো ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। ক্লায়েন্ট আপনাকে যাই বলুন, যেভাবে গালি দিক, আপনি কি করতে হবে, সাশ্রয় করতে হবে না। সাশ্রয় তো করা যাবে না, আমি জাস্ট এটা এমনিতে বললাম বোঝানোর জন্য যে আপনাকে সবসময় কি করতে হবে, কোল থাকতে হবে, মাথা গরম করতে পারবেন না। কারণ মার্কেট প্লেস কখনোই আপনাকে সাপোর্ট করবে না, ও সবসময় বায়ারদেরকে সাপোর্ট করবে। এবং এই যে এই ব্যাপারটা আমি ভুলেই বলে ফেলছি, যে ওদেরকে সম্বোধনটা কেমন করবেন, সব সময় নাম ধরে, ওদেরকে কখনোই ভুলে স্যার বলবেন না, ওরা এটা পছন্দ করে না। অনেকেই আছে কি মানে খুব বেশি দেখাতে গিয়ে স্যার সম্বোধন করে, বাট এই কাজটা কখনোই করবেন না। জাস্ট আপনি চিন্তা করেন, আপনি যখন কোনো ইংলিশ ডকুমেন্টারি দেখেন বা কোনো মুভি দেখেন, ওরা এখানে কি ধরনের বিহেভ করে, ওরা কিন্তু সবাইকে নাম ধরে রাখে, মা বাবাকেও নাম ধরে রাখে, টিচারদেরকেও নাম ধরে রাখে। সো ওইটাই মাথায় রাখবেন, কখনো এখানে কাউকে স্যার সম্বোধন করবেন না। এরপর প্যাশন আছে তো সবার। ওকে, অপরচুনিটিস, আমরা কি ধরনের কাজ করতে পারি, মার্কেট প্লেসে কি কি কাজ করা যায় সেটা নিয়ে একটু দেখি। মার্কেট প্লেসে বর্তমানে যে কাজটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন।
বর্তমানে মার্কেট প্লেসে যে কাজটা সবচেয়ে বেশি ডিমান্ড আছে, ওইটা আপনারা জাস্ট একটু সিম্পল চিন্তা করলে বুঝতে পারবেন ওইটা কেন। কারণ দেখেন, আমরা অনলাইন বা ইন্টারনেট জগৎ বলতে কি বুঝি? ওয়েবসাইটগুলোই তো। আর ওয়েবসাইটগুলোর মেইন অ্যাসেটটা কি? ওদের কন্টেন্টগুলো। তাহলে ওই কন্টেন্ট যত বেশি ওয়েবসাইট হচ্ছে তত বেশি কন্টেন্ট হচ্ছে, আবার যে ওয়েবসাইটগুলো আগে করা হয়েছিল তাদের কন্টেন্টগুলো ডেভেলপ করতে হচ্ছে। অর্থাৎ ওয়েবসাইট যত বাড়তেছে কন্টেন্ট রাইটারদের ডিমান্ডও তত বাড়তেছে, এবং এসইওর টেকনিকটা বারবার চেঞ্জ হচ্ছে, কন্টেন্ট ফরম্যাটটাও বারবার চেঞ্জ হচ্ছে, বারবার কন্টেন্টগুলো লিখাইতে হচ্ছে। ওই জন্য কন্টেন্ট রাইটারদের ডিমান্ডই সবচেয়ে বেশি থাকে। কারণ একটা ওয়েবসাইট তখনই ওয়েবসাইট হয় যখন এটাতে কন্টেন্ট দেওয়া হয়। এটা কিন্তু জাস্ট একটা ডিজাইনই থাকে। যাদের মোটামুটি ইংলিশের ভালো নলেজ আছে তারা কন্টেন্ট রাইটিং করে খুব ভালো কাজ করতে পারে। আমাদের এখানে অনেকেই আছে আমাদের স্টুডেন্টের মধ্যে যারা শুধু কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করে, এবং কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করে ওরা মাসে কয়েক হাজার ডলার আর্ন করে, কয়েক হাজার ডলার, অনলি $1000 না। এই দিনে আপনারা যদি বিকনাইটির গ্রুপে থেকে থাকেন তাহলে দেখতে পারবেন ওইখানে একটা ছেলে আছে, আমাদের একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে জিয়াউল হক। ও একটা কোম্পানির সাথে কাজ শুরু করছিল। ওদের কোর্স শেষ হয়েছিল এবার কুরবানের পর পরে, শুরু করছিল কুরবানের পর পরে, দ্যাট মিনস 4-5 মাস হচ্ছে, মানে 5-6 মাস হচ্ছে কাজ শুরু করছে মার্কেট প্লেসে। ও প্রথমে কিছু কাজ করার পর একটা ইউকের একটা কোম্পানির সাথে কাজ শুরু করছিল। ওদের এখানে মনে হয় $60 কাজ করছিল একটা প্রজেক্টে। ওই $60 কাজ করার পর ওই কোম্পানি ওর জন্য একটা ম্যাকবুক পাঠিয়ে দিচ্ছে। দেখেন, ওই কোম্পানির সাথে কাজ করছে কত দিয়ে? অনলি $60 দিয়ে। আর ওই কোম্পানি ওকে গিফট করছে কি? ম্যাকবুক। ওটার কারণও ছিল, ওটার কারণ হচ্ছে ওই ছেলেটা পার্সোনাল কোনো পিসি ছিল না, ও কাজ করতো অফিসে বসে। দেখেন, ও একটা জব করতো, জবের পাশাপাশি এখানে কোর্স করতো, আবার যা কাজ দিতাম ওইগুলো অফিসে বসে রাত 9টা-10টা পর্যন্ত এখানে প্র্যাকটিস করতো। আবার কাজও করতো কোথায়? ওই অফিস টাইমের পরে। সো ওই ক্লায়েন্ট যখন ওকে বলতেছিল যে তুমি আরো বেশি কাজ দাও, আমি তোমাকে আরো বেশি কাজ দিব, তুমি আরো বেশি সময় দাও, তখন ও বলছে আমার তো কোনো পার্সোনাল পিসি নাই, আমি অফিসে কাজ করি। সাথে সাথে ওর জন্য ম্যাকবুক পাঠিয়ে দিচ্ছে, এবং ওই কোম্পানির সাথে ও এখন লং টাইম কাজ করতেছে, পার মান্থে $1000 করে ওকে পে করে। এই দিন গত কয়েকদিন আগে আবার ফোন করছিল যে ও আর একটা কোম্পানির সাথে একটা $1000 প্রজেক্ট সাইন করছে, যে ওকে ওই প্রজেক্টের জন্য $1000 দিবে, আবার এর পাশাপাশি আরো ছোটখাটো অনেক কাজ করতেছে। তাহলে দেখেন, আপনার যদি কাজের ক্ষেত্রে যদি দক্ষতা থাকে তাহলে আপনি কত ইনকাম করবেন সেটা আপনার সময়ের উপর নির্ভর করে। কারণ আপনি স্কিল, এখন আপনি যত বেশি টাইম দিবেন আপনার ইনকামটা তত বেশি হবে। ও মনে করেন $1000 কাজ, ওইটা যত দ্রুত শেষ করবে তত দ্রুত আর একটা কাজ শুরু করতে পারবে, ওইটাই। এরপর সাংবাদিকতা, যারা এই বিষয়ে দক্ষ তারা বিভিন্ন দেশ বিদেশের পত্রিকা লেখালেখির মাধ্যমে আপনারা আর্ন করতে পারেন। গ্রাফিক্স ডিজাইনারদেরও প্রচুর কাজ থাকে, ওয়েব ডিজাইনারদেরও প্রচুর কাজ থাকে। কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার আমরা যে বিভিন্ন সফটওয়্যারগুলো ইউজ করে থাকি ওইগুলো তো কেউ না কেউ ডেভেলপ করতেছে, সো কম্পিউটার প্রোগ্রামারদেরও প্রচুর কাজ আছে। ইন্টারনেট বিপণন অ্যান্ড ইন্টারনেট মার্কেটিং, এটা হচ্ছে আমাদের টপিকটা। আমরা যে স্কিলটা ডেভেলপ করতে আসছি সেটা হচ্ছে কি? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। ইন্টারনেট ভিত্তিক বাজারজাতকরণ কার্যক্রম যেমন ব্লগ, সামাজিক যোগাযোগ, ওয়েবসাইটে বিপণন, এগুলো আমরা শিখব। এরপর গ্রাহক সেবা, দেশ বিদেশি বিভিন্ন কোম্পানির গ্রাহককে টেলিফোন, ইমেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে তথ্য প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। প্রশাসনিক সহায়তা, দেশ বিদেশের বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজে ডাটা এন্ট্রি করার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা। এখানে মার্কেট প্লেসে আমরা এমন অনেক কাজ পাবেন যেগুলোর জন্য আপনাকে আলাদাভাবে কোনো স্কিল ডেভেলপ করতে হবে না, আপনি যেগুলো অলরেডি জানেন সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। যেমন ডাটা এন্ট্রির যে কাজগুলো, ওইগুলোর জন্য কিন্তু আলাদাভাবে কিছু শিখতে হয় না। যেমন আপনাকে কোনো ক্লায়েন্ট কি করলো, ওর কিছু ইমেজ দিয়ে দিল এবং বললো কি ওইগুলো টাইপ করে দেওয়ার জন্য, ওটার জন্য কি আলাদা কোনো স্কিল ডেভেলপ করতে হচ্ছে না। আমরা মোটামুটি সবাই বেসিক অফিস এবং এক্সেল জানি, তাহলে অনেক সময় এক্সেলের কাজ পাওয়া যায় অ্যাভেলেবেল, ওগুলোর জন্য আলাদা কোনো স্কিল ডেভেলপ করতে হচ্ছে না। এরপর ডাটা এন্ট্রির কাজগুলোর জন্য কখনোই আলাদাভাবে স্কিল ডেভেলপ করার প্রয়োজন হয় না, কিন্তু ডাটা এন্ট্রির কাজ করেও কিন্তু প্রচুর আর্ন করা যায়। এর বাইরে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য অনেক কাজ আছে। এটা একটা মার্কেট প্লেস,
দেখেন এখানে যারা কাজ করতেছে ওরা মূলত অ্যাকাউন্টিং রিলেটেড কাজগুলো করে থাকে। এটার জন্য দেখেন যারা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ওদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো কি করতে হচ্ছে না, স্কিল ডেভেলপ করতে হচ্ছে না। এখানে যে কাজগুলো আছে আপনারা দেখেন, এগুলো কি বুঝতেছেন আপনারা? টপিকগুলো বুঝতেছেন? যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের নিশ্চয়ই বোঝার কথা, আমি তো বুঝতেছি না। এই টপিকগুলোর সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। সো এই কাজগুলোই করতেছে, দেখেন এই কাজগুলো করে ও অনেক আর্ন করতেছে। ও দেখেন ওর অলরেডি 6টা অর্ডার আছে এখানে। কয়টা? 6টা অর্ডার কিউতে আছে। দেখেন ও কাজ করতেছে সেম। ওই যে ইনভয়েস তৈরি করা, এরপর ডেবিট ক্রেডিট হিসাব রাখা, ওই কাজগুলো করতেছে। ওই কাজগুলো করে ওরা আর্ন করতেছে। দেখেন তো এগুলো আপনারা পরিচিত কিনা? সো এই কাজগুলো করতেছে, দেখেন ওরা দেখেন এখন অর্ডার আছে। তাহলে এই ধরনের স্কিলগুলো আপনার অলরেডি জানাই আছে, এগুলোর জন্য আপনাকে আলাদাভাবে স্কিল ডেভেলপ করতে হচ্ছে না। অর্থাৎ আপনি লোকালি কোনো কোম্পানিতে যে কাজগুলো করতেন ওই সেম কাজটা আপনি অনলাইনে করতে পারতেছেন। ওকে, আমরা মার্কেট প্লেসের রোলস, মার্কেট প্লেস সম্পর্কে যখন মার্কেট প্লেসে কাজ করব তখনই জানবো। এখন আমরা আমাদের টপিকে আসি, এসইও, ইন্টারনেট মার্কেটিং, এসইও। পেশা হিসাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইন্টারনেট বাণিজ্যের এই যুগে ওয়েবসাইট ছাড়া কোনো প্রতিষ্ঠানকে কল্পনা করা যায় না। আবার ওয়েবসাইট থাকলে কিন্তু এখন চলে না, এটি সর্বত্র পৌঁছে দিতে ব্যাপক মার্কেটিংয়ের প্রয়োজন হয়। একটা ওয়েবসাইটকে সর্বত্র ছড়িয়ে দিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপায়। দিন দিন বিশ্বব্যাপী যত ওয়েবসাইট বাড়ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজের ক্ষেত্রেও অনেক বাড়ছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে তাই দিন দিন বাড়ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আর এই হিসাবে ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ তরুণীদের অন্যতম পছন্দ হতে পারে এই ক্ষেত্রটি। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর তথ্য অনুসারে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার মাসে 50,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। প্রয়োজন কেবল সঠিক নির্দেশনা, প্রচেষ্টা, ধৈর্য, সময়। এখানে দেখেন 4টা বিষয় সম্পর্কে বলা হয়েছে: নির্দেশনা, প্রচেষ্টা, ধৈর্য, সময়। ভালোভাবে খেয়াল করেন এই 4টা বিষয়। এখানে কিন্তু কোনোটাকে ছাড়া কোনোটা চলবে না। আপনি নির্দেশনাও পাচ্ছেন, আপনার চেষ্টাও আছে, আপনার ধৈর্যও আছে, কিন্তু আপনার ওইটা প্র্যাকটিসের মতো সময় নাই, তাহলে হবে না। আপনার চেষ্টাও আছে, ধৈর্যও আছে, সময় আছে, কিন্তু আপনি কি পাচ্ছেন না? সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাহলেও হবে না। আবার আপনার কি আছে? প্রচেষ্টাও আছে, সময় আছে, নির্দেশনাও আছে, কিন্তু আপনার ধৈর্য নাই, তাহলেও হবে না। অর্থাৎ যার একসাথে এই 4টা গুণ আছে সেই এই মার্কেট প্লেসে কি করতে পারবে? টিকে থাকতে পারবে। নিজেদের অবস্থান চিন্তা করে না কম, ঠিক আছে? যাদের এখান থেকে কোনোটা কি থাকবে, কম থাকবে, এটা রিকভার করে নেন। বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই পেশায় বেশ ভালো করছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত ব্লগের ডাটা অনুযায়ী প্রতি 100 জন ফ্রিল্যান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের মধ্যে 23 জনেই নারী। যদি আমাদের এখানে কেউ নাই এখন, কারণ এটা একটা ব্যাপার আছে, আমাদের যে মর্নিং যে বেসগুলো থাকে ওইখানে ম্যাক্সিমামে থাকে কি মেয়েরা, ম্যাডামরা বেশি থাকে। আর ইভিনিংগুলোতে যেমন 7টার সময় কিন্তু এখন কোনো মেয়ের পক্ষে এখানে ক্লাস করা পসিবল না। সো সকালের বেস এবং 3টার বেস যেটা আছে ওইখানে সকালের বেসে ম্যাক্সিমাম আসে মূলত বয়স্করা, যারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসে। আবার 3টার বেসে দেখা যায় কলেজ ভার্সিটি স্টুডেন্টরা বেশি থাকে, আর সন্ধ্যার সময় থাকে চাকরিজীবীরা বেশি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এখন আমরা জানবো এসইও বলতে আমরা কি বুঝি। এসইও বলতে নর্মালি আমরা জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মিনিংটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দগুচ্ছটিতে 3টা শব্দের যোগ হয়েছে। প্রথম দুটি হলো সার্চ ইঞ্জিন, অপরটি হলো অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন কি? আমরা কি চিনি? সার্চ ইঞ্জিন কোনটা?
যেখানে আমরা সার্চ করি গুগল, ইয়াহু, বিং, বাইদু যেগুলো আছে, যে সাইটগুলো, ওইগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, যেখানে সার্চ করলে আপনাকে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। আর অপটিমাইজেশন বলতে কিছু পদ্ধতিকে বোঝানো হচ্ছে, কিছু পদ্ধতি যেটা আপনার ওয়েবসাইটকে সাজানো হয়। আমি যদি সহজভাবে বলতে যাই, অপটিমাইজেশন বলতে মূলত ডেকোরেশনই বোঝায়। যে আমার কিছু, যেমন ডেকোরেশন করার সময় আমরা কি করি, নির্দিষ্ট কিছু এলিমেন্টস এর ওইগুলো দিয়ে সাইট রুমটা কি করতেছে, ডেকোর করতেছে, যে কোনটা কোথায় বসবে। মূলত একটা ওয়েবসাইটের কোন জায়গায় কি থাকবে সেটা কি করা হয়, অপটিমাইজ করা হয়। আমরা জানি ইন্টারনেটের প্রতিটি বিষয় নিয়ে হাজারো ওয়েবসাইট আছে, কিন্তু যখন সার্চ ইঞ্জিনে সে বিষয়ে খোঁজ করি বা সার্চ দেই, তখন সব থেকে ভালো মানের 10টা ওয়েবসাইটকে ফলাফল হিসাবে প্রথম পেজে দেখতে পাই। হাজারো ওয়েবসাইটে যেহেতু মাত্র 10টা ওয়েবসাইটে প্রথম পাতায় দেখায়, তাই সবার লক্ষ্য থাকে তার ওয়েবসাইটটা যেন ফার্স্ট পেজে থাকে। যেমন আমরা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে প্রথমে ওইখানে রেজাল্ট দেখায় 10 লক্ষ 20 লক্ষ, কিন্তু ওয়েবসাইট দেখায় কয়টা ফার্স্ট পেজে, অনলি 10 থেকে 15টা পর্যন্ত আসে, 10 থেকে 15টা আসে। তাহলে এই 10 লক্ষ সাইট থেকে এই 15টা কেন টপে আসলো? ওইটা তো নিশ্চয়ই বড় কোনো ফ্যাক্ট আছে। ওটা দেখেন, ও 10 লক্ষর সাথে কম্পিটিশন করে এই পজিশনে টিকে আছে। তাহলে চিন্তা করেন ওর ভ্যালু কতটুকু। ওই যে ভ্যালু ক্রিয়েট করা, ওই কাজটাই কিন্তু আমাদের করতে হবে, যে একটা ওয়েবসাইটের ভ্যালু ক্রিয়েট করা। তাহলে ওই ভ্যালুগুলো কিভাবে ক্রিয়েট করা হবে সেটাই আমরা শিখব। একটা ওয়েবসাইটকে গুগলে প্রথম দিকে নিয়ে আসার যে কৌশল, সেগুলোকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে। এসইও এর ডেফিনেশনটা এখানে বলা হয়েছে। এসইও ডেফিনেশন কি? কোনো একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার যে কৌশল, সেগুলোকে বলা হচ্ছে কি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব, যেহেতু অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য সার্চ ইঞ্জিনে সার্চ করে তার পণ্যের প্রচার এবং বিক্রি বাড়াতে সার্চ ইঞ্জিনের রেজাল্টে সবার উপরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পণ্য এবং সেবা সংশ্লিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটকে সবার আগে দেখায়, তাহলে ভিজিটররা আপনার সাইটটা বেশি ক্লিক করবে। আর বেশি ক্লায়েন্ট আসলে বেশি বিক্রি, এটা তো জানা কথা। আপনি একজন ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার, ই-কমার্স উদ্যোক্তা, সার্ভিস প্রোভাইডার বা ফ্রিল্যান্সার যাই হন না কেন, গ্রাহক খুঁজে পাওয়ার জন্য আপনার এসইও করতেই হবে। আবার সহজভাবে বললে, ইন্টারনেট থেকে যেভাবে আয় করেন না কেন, আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আর ওয়েবসাইটের প্রমোশনের জন্য অবশ্যই এসইও করতে হবে। হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার সাইটকে যদি এসইও করে টপ 10-এ নিয়ে আসতে পারেন, তাহলে এসইও করে অনেক অনেক লাভ। যদি আপনার ওয়েবসাইটকে এসইও করে শীর্ষ 10 ফলাফলের ভিতর নিয়ে আসতে পারেন, তাহলে ভিজিটরের সংখ্যা যেমন বাড়বে তেমনই বাড়বে আপনার আয়ের সংখ্যাও। আপনার সাইট টপে থাকলে প্রচুর ভিজিটর আসবে, এবং আপনার সাইটটা যদি বিজনেস রিলেটেড কোনো সাইট হয়, তাহলে প্রচুর কেনাবেচা হবে। আপনার সাইটে গুগলের অ্যাডসেন্সের অ্যাড ব্যবহার করে প্রচুর ইনকাম করতে পারেন। আপনার সাইটে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম ব্যবহার করতেও পারেন, এতেও বেশ ভালো ইনকাম হবে। এরকম আরও বহুমুখী ইনকামের সোর্স হতে পারে আপনার ওয়েবসাইট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে এসইও এর হাজার রকমের কাজ পাওয়া যায়, যেগুলো করে আপনি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারেন। এখানে দেখানো হচ্ছে ভিজিটররা একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের কোন পেজে বেশি ক্লিক করে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কোনটা বুঝতে পারছেন? গুগলে আমরা কিছু দিয়ে সার্চ করলে ফার্স্টে যে পেজটা আসে, ওইটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা মনে রাখেন, SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে দেখাচ্ছে যে ওয়েবসাইটটা র্যাঙ্ক 1-এ থাকে সে 42% ভিজিটর পায়, যে 2-তে আছে সে 11% পাচ্ছে। এভাবে আপনি যে 10 নম্বরে আছে সে 3% ভিজিটর পাচ্ছে। অর্থাৎ ফার্স্ট পেজে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কি পাচ্ছেন, কিছু না কিছু ভিজিটর পাচ্ছেন। বাট এরপরে কিন্তু ভিজিটর তেমন নাই, কারণ আমরা নিজেরাই যদি চিন্তা করি, আমরা কিন্তু খুব কম সময়ে ফার্স্ট পেজের পরে যাই, সেকেন্ড পেজ থার্ড পেজে কিন্তু যাই না। যদি ফার্স্ট পেজে যদি আমার রেজাল্ট না আসে, আমি আমার সার্চ প্যাটার্নটা চেঞ্জ করে দিই, কিওয়ার্ডটা চেঞ্জ করে দিই। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারের আয় নির্ভর করে তার কাজ ও কাজের দক্ষতার উপর। প্রথম হচ্ছে আপনি যে স্কিল নিয়ে কাজ করতেছেন সেটা, আর দ্বিতীয় হচ্ছে ওই স্কিলটা আপনি কত ভালোভাবে ডেভেলপ করছেন সেটা। তাহলে আপনার আয়টা আপনি যতই কল্পনা করেন না কেন, সেটা নির্ভর করতেছে কিসের উপর? আপনি কাজটা কত ভালোভাবে পারেন সেটার উপর। যে যত বেশি দক্ষ তার আয়ু তত বেশি। সাধারণভাবে একটা সাইটকে গুগলের প্রথম পেজে আনতে সাইটের
কিওয়ার্ডের উপর নির্ভর করে $200 থেকে $1000 পর্যন্ত পাওয়া যায়। এছাড়া অন্যান্য কাজগুলো করে ঘন্টায় ন্যূনতম $2 থেকে শুরু করে $20 পর্যন্ত আয় করা যেতে পারে। এছাড়াও নির্ধারিত মূল্যে ফোরাম পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং বা বুকমার্কিং করে $10 থেকে শুরু করে $200 পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে এখানে মূলত আপনার কত সময় লাগবে এবং কোন কিওয়ার্ডের উপর কাজ করতে হবে সেটার উপর নির্ভর করে। তবে সাধারণত একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার অনায়াসে মাসে 20-30 হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে আমি তো আগেই বলেছি, আপনি আপনার অ্যামাউন্টটা তখনই যতই কল্পনা করেন না কেন সেটা নির্ভর করতেছে কাজটা কত ভালোভাবে পারেন সেটার উপর। আপনি যদি ভালোভাবে কাজ করেন, কাজটা ভালোভাবে করতে পারেন, তারপর যত সময় দিবেন আপনার ইনকাম তত বেশি হবে। এরপর অ্যাডসেন্সটা হচ্ছে আসলে আমাদের একটা আর্নিং সোর্স। যে আমরা যখন এসইও কাজ কমপ্লিট করব, আমরা যদি এসইওটা ভালোভাবে জানি, এটাকে আমরা মার্কেট প্লেসের বাইরে আর কিভাবে কাজে লাগাইতে পারি। যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে ওইখানে দেখা যায় ওয়েবসাইটের কন্টেন্টের বাইরে আরও এক্সট্রা কিছু থাকে, এক্সট্রা অনেকগুলো ইমেজ থাকে, ওইগুলো আমরা অ্যাড বলি। তাহলে ওই অ্যাডগুলো দেওয়ার কারণ কি? ওই অ্যাডগুলো আসলে ওই সরি ওই অ্যাডগুলো হলো ওই ওয়েবসাইটের ওনারের একটা আর্নিং সোর্স। যখনই কোনো ভিজিটর ওই অ্যাডগুলোতে ক্লিক করবে তখনই ওই ওয়েবসাইটের ওনার একটা নির্দিষ্ট কমিশন পাবে। অ্যাডসেন্সের 3টা পার্ট থাকে, 3টা পক্ষ থাকে। যেমন আমরা যদি প্রথমে লোকাল কোনো কথা চিন্তা করি, লোকাল যে অ্যাডগুলো হয়, যেমন আমরা দেখি বিলবোর্ড হচ্ছে বা ওয়াল প্রিন্ট হচ্ছে, ওয়ালের মধ্যে যে প্রিন্টগুলো করে ওই ধরনের অ্যাডগুলোতে দেখি। তাহলে আপনি চিন্তা করেন আপনার বাসার পাশে একটা ওয়ালের মধ্যে প্রিন্ট করা আছে, তাহলে ওইখানে যে কোম্পানিটা প্রমোট করা হচ্ছে ওই কোম্পানি কি জানে যে আপনার বাসার পাশে একটা দেওয়াল আছে? ওরা কি এটা জানতো? না, নিশ্চয়ই ওদেরকে কেউ কি করছে, ওই ইনফরমেশনটা প্রোভাইড করছে। তাহলে ওইখানে একটা কি আছে, ওই কোম্পানি এবং আপনার মাঝখানে আর একটা মিডিয়া আছে, যারা কি করতেছে ওই কোম্পানির সাথে আপনার ডিলটা করতেছে। কোনো একটা প্রোডাক্টে যখন প্রমোট করার প্রয়োজন হয় তখন ওই কোম্পানি কিন্তু সরাসরি এটা প্রমোট করে না, ওই কোম্পানি একটা অ্যাড মিডিয়াকে ধরে, ওই অ্যাড মিডিয়া কি করে ওদের যে লোকেশনগুলো আছে ওইগুলো ওই কোম্পানিকে দেখায়, এবং ওই কোম্পানি যখন পছন্দ করে একটা নির্দিষ্ট লোকেশন পছন্দ করলে ওই লোকেশনের মধ্যে ওদের অ্যাডটা বসানো হয়। তাহলে প্রথমে ওই কোম্পানি কি করতেছে, ওই অ্যাড মিডিয়াকে পেমেন্ট দিচ্ছে, ওই অ্যাড মিডিয়া আবার কি করতেছে, ওই ওয়ালের ওনারকে পেমেন্ট দিচ্ছে। অনলাইনেও সেম ব্যাপারটা হয়। যখন কোনো একটা নতুন ওয়েবসাইট করা হয় তখন ওকে কেউ চিনে না, তাহলে ওর নিজে কি করতে হচ্ছে, প্রমোট করতে হচ্ছে। আবার আর একটা ওয়েবসাইট যেটা অনেকদিন থেকে অনলাইনে আছে, অনেক জনপ্রিয়, প্রচুর ভিজিটর আসতেছে, ও চাইলে কি করতে পারে, ওর ওই ভিজিটরগুলোকে কাজে লাগিয়ে ও আর্ন করতে পারে। তাহলে প্রথমে ওই নতুন যে ওয়েবসাইটটা সেটা একটা অ্যাড মিডিয়ার কাছে যাচ্ছে, যেমন গুগল, ও গুগলকে গিয়ে বললো আমার এই ওয়েবসাইটটা নতুন, আমি এই ওয়েবসাইটটাকে প্রমোট করতে চাচ্ছি। তখন গুগল গিয়ে ওকে দেখালো যে আমার কাছে এই সাইটগুলো আছে, তুমি চাইলে এখানে প্রমোট করতে পারো। এই এক একটা সাইটের জন্য এক এক ধরনের কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তখন ওই ওয়েবসাইটের ওনার কি করতেছে, গুগলকে পেমেন্ট দিচ্ছে যে আমি এত পেমেন্ট দিচ্ছি, আমার ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে বসাও। তখন ওই গুগল নিয়ে কি করতেছে, ওই যে ওয়েবসাইটগুলোতে ভিজিটর বেশি আসতেছে তাদের একটা নির্দিষ্ট অপশনের মধ্যে গিয়ে অ্যাডটা বসিয়ে দিচ্ছে, এবং ওইখানে যারা ক্লিক করতেছে প্রত্যেকজনের জন্য গুগল ওই ওয়েবসাইটের ওনারকে একটা পেমেন্ট দিচ্ছে। অর্থাৎ ওয়েবসাইটের ওনার কি করতেছে, ওই ওয়েবসাইটটাকে ওখানে র্যাঙ্কটা দিচ্ছে। এটা হচ্ছে সহজ কথা। তাহলে অ্যাডসেন্স করার জন্য কি প্রয়োজন? আপনি যদি অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতে যান, আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, ওয়েবসাইটের মধ্যে ভিজিটর প্রয়োজন ভালো মানের, এবং র্যাঙ্ক থাকা দরকার। আপনি যদি নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, ওই পজিশনটা কাজে লাগিয়ে আপনি খুব ভালো আর্ন করতে পারবেন। এরপর অ্যাফিলিয়েট সিস্টেমটাও আমাদের একটা আর্নিং সোর্স। যে আমরা যখন আমাদের কোর্সটা কমপ্লিট করব তখন কোর্স কমপ্লিট করার পর আমরা কিভাবে আর্ন করতে পারি। তাহলে ব্লগিংটা একটা গেল, যেটা আমরা একটু আগে অ্যাডসেন্সের মাধ্যমে বললাম। আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েটের সিস্টেমটা হচ্ছে কোনো কোম্পানি যখন তাদের প্রোডাক্টগুলো কোনো পার্মানেন্ট কোনো মার্কেটার দিয়ে প্রমোট না করিয়ে কি করে একটা অফার দিয়ে দেয় যে আমাদের প্রোডাক্টটা যে কেউ প্রমোট করতে পারবে,
যে যত কোয়ান্টিটি সেল করতে পারবে সে কোয়ান্টিটির উপর ভিত্তি করে একটা কমিশন দেওয়া হবে। অর্থাৎ আমার প্রোডাক্ট আছে, আমি এটা কি করে দিলাম, ওপেন সোর্স করে দিলাম, যে কেউ চাইলে এটা কি করতে পারে, প্রমোট করতে পারে। এখন যে যতটা প্রমোট করবে, আমি সেল করবে, তার উপর ভিত্তি করে আমি কমিশন দেব। এটা হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম। তাহলে অ্যাফিলিয়েটের মধ্যে সবচাইতে বড় যে মার্কেট প্লেসটা আছে বর্তমানে, সেটা হচ্ছে আমাজন। আপনারা জানেন আমাজন হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে বড় ই কমার্স শপ, এবং আমাজনের ওনার হচ্ছে বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি। জেফ বেজোস হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি। ওর টোটাল মনে হয় 114 বিলিয়ন ডলার ওর সম্পত্তির পরিমাণ, যেখানে বিল গেটস হচ্ছে 90। সো আমাজনের প্রোডাক্টগুলো ওরা কিভাবে প্রমোট করে, আমাজন হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড সেল করতেছে, তাহলে ওরা সারা ওয়ার্ল্ড ওদের প্রোডাক্টগুলো এই অ্যাফিলিয়েট মার্কেটার দিয়ে কি করে, যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারাই ওটা প্রমোট করে। ওরা আমাজনের বিভিন্ন প্রোডাক্টগুলো নেয়, ওইগুলোর জন্য ওয়েবসাইট তৈরি করে, এবং ওই ওয়েবসাইটটাকে প্রমোট করার মাধ্যমে ওই প্রোডাক্টগুলোকে প্রমোট করে। যখনই ওই ওয়েবসাইটের থ্রুতে কেউ গিয়ে আমাজন থেকে প্রোডাক্টটা কিনে, তখন ওই প্রোডাক্টের ক্যাটাগরি অনুসারে আমাজন ওই ওয়েবসাইটের ওনারকে পেমেন্ট করে। এটা হচ্ছে টোটাল অ্যাফিলিয়েট সিস্টেম। এগুলো আমরা দেখবো আমাদের কোর্সের লাস্টে, যখন আমরা এসইও শেষ করব তখন এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। এরপর আসি আমাদের কোর্সটা কয় ভাগে ভাগ করা আছে, বা আমরা কোর্সের মধ্যে টোটাল কোর্সে কি কি কভার করব। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম 3টা ক্লাস। আর আজকের ক্লাসটা বাদ দিয়ে প্রথম 3টা ক্লাসের মধ্যে আমরা বেসিক ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। ওয়েবসাইট, যেহেতু আমরা এসইওর কাজটা করবো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য, তাহলে ওয়েবসাইট সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে ফ্রি ওয়েবসাইট প্ল্যাটফর্মগুলো নিয়ে দেখবো, যে অ্যাডমিন প্যানেল কি, ওয়ার্ডপ্রেস সাইট কীরকম হয়, এরপর HTML সাইটগুলো কীরকম হয়, ওইগুলো দেখবো। এরপর আমাদের এসইও শুরু হবে। এসইওটা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন আর একটা অফ পেজ অপটিমাইজেশন। আমরা অন পেজে ফার্স্ট কমপ্লিট করার পরে অফ পেজটা কমপ্লিট করব। এরপর এসইও কমপ্লিট হওয়ার পর আমাদের আবার 3টা পার্ট আছে। 3টা পার্টের মধ্যে ফার্স্টে হচ্ছে মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা যে এসইওটা শিখেছি সেটা মার্কেট প্লেসে কিভাবে অ্যাপ্লাই করে সেখান থেকে আর্ন করা যায়। আর দুইটা হচ্ছে একটু আগে যেটা আলোচনা করেছি, ব্লগিং, অর্থাৎ ব্লগিং এর মাধ্যমে অ্যাডসেন্স দিয়ে কিভাবে আর্ন করা যায়, আর একটা হচ্ছে অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে কমিশন বেসে আর্ন করা যায়। এটা হচ্ছে টোটাল আমাদের কোর্স আউটলাইন। এবং ওইটা যে বিভিন্ন থ্রুতে যায়, যেমন কিছু কিছু বেসে দেখা যায় শুরুতে মার্কেট প্লেস করা ফেলতেছি, আবার কিছু কিছুতে দেখা যায় শেষে মার্কেট প্লেস করতেছি। সেটা হচ্ছে কে কিভাবে নিচ্ছে সেটার উপর, মানে আপনারা কিভাবে যাবেন সেটা আপনারাই ঠিক করবেন। আপনারা কি প্রথমে কাজ শিখে মার্কেট প্লেসে যাবেন, নাকি কাজ শেখার আগে মার্কেট প্লেস দেখে তারপর যে কাজগুলো শিখবেন সেগুলো মার্কেট প্লেসের মাধ্যমে আস্তে আস্তে যাবেন? দুইটা ওয়েতে যাওয়া যায়। আবার আরেকটা আছে, যেমন আপনারা একটা রিয়েল সাইট নিয়ে কাজ করবেন, নাকি ফেক যে সাইটগুলো করবেন সেগুলো নিয়ে কাজ করবেন। ওগুলো আমরা যখন ওইখানে যাবো তখন ওইগুলো নিয়ে আলোচনা করবো, যে আমরা কিভাবে সামনে আগাবো। এবং সেটা নির্ভর করতেছে, যেটা বললাম, আপনাদের উপর। আমি শুরুতে একটা কথা বলেছি, কোনো পেজে দেখা যায় খুব ফাস্ট যাচ্ছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা কিভাবে ক্যাচ করতেছে সেটার উপর। অর্থাৎ সহজ কথা হচ্ছে, আমি সেভাবে চলবো যেভাবে আপনারা চলবেন। আমার সাথে আপনারা চলবেন না, আপনাদের সাথে আমি চলবো। বুঝতে পারছেন? ওকে, আজকে এতটুকুতে শেষ করব। আর অ্যাক্টিভিটিস, এখানে বিভিন্ন সময় আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমগুলো দেখাচ্ছে, এবং আপনারা আমাদের বিকন আইটি গ্রুপে অ্যাড হয়ে যাবেন, beaconit.com। এটা বিকন আইটি যেটা আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। ফেসবুকে গিয়ে বিকন আইটি লিখে সার্চ করলে একটা গ্রুপ দেখবেন, ওইখানে সবাই অ্যাড দিয়ে দিবেন, ওইখানে আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো পাবেন। আর আমাদের ওয়েবসাইট হচ্ছে beaconit.org। এখানে আমাদের ডিটেলস ইনফরমেশন পাবেন, আমাদের সিলেবাসগুলো ওইখানে আছে, ওইখান থেকে দেখে নিতে পারবেন। আর ফিউচারে আপনারা প্রত্যেকেই কি করবেন, প্রত্যেকের সাথে ফেসবুকে কানেক্টেড হয়ে যাবেন, এবং ফেসবুকে আমি একটা গ্রুপ করে দিব, ওই গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবেন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিকন আইটির টোটাল গ্রুপ, আর আপনারা পার্সোনাল একটা গ্রুপ করবেন, যাতে ওইখানে বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করা যায়। ঠিক আছে?